যে গাছটিকে দেখতে পাচ্ছেন ফিলোডেন্ড্রন বার্কিন, এই ভ্যারাইটিটা কিন্তু অন্যান্য ভ্যারাইটি থেকে অনেকটা আলাদা। কারণ এই ভ্যারাইটির যখন প্রথম পাতা বেরোবে সেটা পুরো হোয়াইট, তারপরে পাতার মধ্যে দাগ সবুজ এবং সাদা, একদম চিরুনির মতো দাগ দাগ থাকবে, দেখে মনে হবে যেন কেউ হাত দিয়ে এটাকে এঁকে দিয়েছে। তার কিছুদিন পরে যখন এই পাতাটি আরও পুরনো হবে তখন এই সাদা ভাবটা কমবে এবং আরও পুরনো হলে পরবর্তীতে সে পাতাটি সবুজ লাগে। তো গাছের তিন রকম কালার মোটামুটিভাবে দেখা যায়। আর এই গাছ বর্তমানে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। আমার কাছে ছোট্ট চারাটি আপনি দেখতে পেলেন, এই চারাটি কিন্তু আরও অনেক বড় হয়। এই ধরনের গাছ মোটামুটিভাবে হতে পারে এই গাছটি। তো এই গাছটিকে বাড়িয়ে তোলার জন্য বেশ টিক্স অনেকে চেয়ে থাকে, তবে এই গাছকে বাড়িয়ে তোলার জন্য বাড়তি খাবার বা অনেক কিছু প্রয়োগ করা যেতে পারে, তাতে গাছ হয়তো বাড়তে পারে, কিন্তু লং টার্মে গিয়ে গাছ কিন্তু নষ্ট হতে পারে। তো আজকে আমরা মূলত এই ফিলোডেন্ড্রন বার্কিনের সমস্ত ডিটেলস পরিচর্যা আমরা জানবো, কারণ যেহেতু সময় হয়ে এসেছে ইনডোর প্ল্যান্টের মোটামুটিভাবে সিজনাল ফ্লাওয়ার শেষের দিকে, জানুয়ারি মাস শেষ হওয়া মাত্রই আমরা স্টার্ট করে দিই, কারণ জানুয়ারি মাসের 15 তারিখের পর থেকেই এগুলো স্টার্ট করতে হয়। তো চলুন প্রথমে এর বাজার দর। বাজারে মোটামুটিভাবে এই সমস্ত চারা ক্রয় করতে গেলে অন্তত আপনার চারা সাইজ অনুযায়ী দাম হয়, তবে মিনিমাম 100 থেকে 150 টাকাতে স্টার্ট হবে। ছোটো চারা নিলে 100 থেকে 150 টাকার মধ্যে পাবেন, এবং বড় গেলে তার দামের কোনো লিমিট নেই, আনলিমিটেড দাম হতে পারে। এই একটা বিষয় রইল। 2 নাম্বার হচ্ছে টব নির্বাচন। দেখুন গাছের বেড়ে ওঠার জন্য টবটা খুব ইম্পর্টেন্ট, এবার টব নির্বাচনটা সবসময় করতে হয় চারার সাইজ অনুযায়ী। এই চারাটি ছোট্ট রয়েছে তার জন্য ছোট্ট টব, এই চারাটি যদি আর একটু বড় হয় তাহলে বড় টব, এইভাবে আপনাকে টব নির্বাচন করতে হবে। টবটা সবসময়ের জন্য আপনি একটা বড় টব নিলেন আর একটা ছোট্ট চারা নিলেন, তাহলে চারাটি নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা অনেকটাই বেশি। দেখেন ওই বড় টবের মধ্যে প্রচুর পরিমাণ মাটি থাকে এবং জলটা অনেক বেশি ধরে, আর ওই ছোট্ট গাছটি অত জলের মধ্যে থাকা, অত পরিমাণ জল বারবার করে জল প্রয়োগ করবেন, তাতে গাছ নষ্ট হয়ে যায়। তাই ছোট্ট টব ছোট্ট গাছ, বড় টব বড় গাছ, এই পলিসিটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। 2 নাম্বার যে বিষয়টা থাকে সেটা হচ্ছে মাটি। এই গাছকে বেড়ে তোলার জন্য মাটির মিশ্রণটা বেস্ট, এবং মাটির মিশ্রণে এই গাছ খুব সুন্দর হয়ে থাকে, ঘেস মিডিয়াতে এই গাছ খুব সুন্দর হয়ে থাকে। তবে আমার কাছে পরীক্ষামূলকভাবে আমি ঘেস মিডিয়াতে এই গাছ লাগিয়েছিলাম, এই গাছ ঘেস মিডিয়াতে যতটা বেড়ে ওঠার কথা ততটা কিন্তু বাড়েনি। যেটা সত্যি কথা সেটা বলতে অসুবিধা, আমি ফ্লপ খেয়েছি জন্য সবাইকে ফ্লপ খেতে হবে এমনটা নয়। তবে মাটির মিডিয়াতে এই গাছ অনেক ভালো বেড়ে উঠতে পারে। আর মাটির মিডিয়াতে যদি এই গাছ বাড়িয়ে তুলতে চান তাহলে যেটা আপনাকে করতে হবে খুব সহজ, একদম 50% মাটি নেবেন, তার সঙ্গে 20% কম্পোস্ট নেবেন, আর 30% বালি নেবেন। এই দিয়ে একটা মাটির মিশ্রণ করবেন, আর এই মিশ্রণের সঙ্গে আপনি হাড় গুঁড়ো, শিংকুচি, নিম ঘোল অ্যাড করবেন। 1 মুঠো করে অ্যাড করে দেবেন, দিয়ে একটা সুন্দর মাটির মিশ্রণ তৈরি করবেন। যদি সেটা বড় ছোট টব হয়, মানে 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি মাপে টব হয়, তাহলে 1 চামচ করে ব্যবহার করবেন। ঠিক আছে, মানে হাড় গুঁড়ো, শিংকুচি, নিম ঘোল। আর যদি বড় হয় তাহলে 1 মুঠো করে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার বিষয়টা থাকলো মাটির মিশ্রণটা সবসময় যেন ওয়েল ড্রেনেজ হতে হবে, এটা গেল। এবার যদি আপনি মনে করেন যে আমি ঘেস মিডিয়াতে করবো, তাহলে ঘেস মিডিয়াতে করলে 70% ঘেস, 30% কম্পোস্ট। এই কম্পোস্টের সঙ্গে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল এই সমস্ত কিছু বাদ রাখতে হবে। এগুলি প্রয়োগ খুব একটা বেশি করা ভালো নয়, বিশেষ করে মানে সিন্ডারে, মানে ঘেস মিডিয়াতে এক কথায়। তো এই দিয়ে আপনাকে গাছটিকে লাগিয়ে দিতে হবে, লাগিয়ে দেওয়ার পর প্রতিনিয়ত জল দিতে হবে। এবার আসি জলের বিষয়ে। এই সমস্ত গাছগুলি জল একদমই পছন্দ করে না, মোটামুটিভাবে সবসময়ের জন্য মাটির ড্রেনেজ থাকবে, সেটাই সবচেয়ে ভালো। একদিন গাছে জল দিলে যতদিন না গাছের গোড়া শুকিয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। যখন গাছের গোড়া একেবারে শুকিয়ে যাবে তারপরে নেক্সট জল আপনাকে প্রয়োগ করতে হবে। আপনি যদি বারবার করে জল প্রয়োগ করেন তাহলে কিন্তু গাছ নষ্ট হবে এবং বিগড়েবে এবং গাছের গোড়া পচে যেতে পারে। আর বিশেষ করে মাটির মিডিয়াতে থাকলে যেটা হয়, বর্ষাকালে যদি খোলা আকাশের নিচে থাকে তাহলে ওর মধ্যে জল জমলে গাছের গোড়া পচে যেতে পারে। এই সমস্যাটা তৈরি হয় বর্ষাকালে। তাছাড়া সারা বছর জল দেওয়ার ক্ষেত্রে গাছের গোড়া আঙ্গুল দিয়ে চেক করে নেবেন, যদি বিন্দুমাত্র ভেজার কোনোরকম কোনো অপশন আপনার হাতে লাগে তাহলেই কিন্তু জল দেবেন না। পুরো ড্রাই হবে আবার জল প্রয়োগ করবেন। এই পদ্ধতি মেনে চলুন। সানলাইট ইনডোর প্ল্যান্ট মানে আমি সবসময় বলি কোন রকমই অন্ধকারাচ্ছন্ন জায়গায় রাখার গাছ নয়, বা সিঁড়ি ঘরের মধ্যে রেখে দিলাম কোনো রোদ নেই এমন জায়গার গাছ নয়। ইনডোর প্ল্যান্ট মানে শেডি আলোর ভীষণ প্রয়োজন রয়েছে। এক কথায় ঘর দরজা বন্ধ, দিনের বেলায় দরজা জানলা খোলা রাখলে যেন ঘরের মধ্যে লাইট জ্বলে আর কিছু দেখতে না হয়, একদম পুরোপুরি আলো থাকে, এরকম জায়গাতে এই গাছ সবসময় ভালো হবে। কিন্তু বদ্ধ পরিবেশে গাছ মোটেও ভালো হয় না, কোনো গাছই ভালো হয় না। তো তার জন্য এই সমস্ত গাছগুলিকে আপনার বাগানে রাখতে হলে আপনি খোলা সূর্যালোকেও রাখতে পারেন, তবে মার্চ, এপ্রিল, মে, জুনের যে কড়া সূর্যালোক সেটা এই গাছ খুব একটা ভালো নিতে পারে না। সেক্ষেত্রে গাছে পাতা পোড়া যাওয়ার সম্ভাবনা থাকে, আর বারবার করে গাছে জল প্রয়োগ করতে হয়, এই সমস্যাগুলি তৈরি হয়। আর বাকি ওই টাইমটাতে যদি একটু শেডি জায়গায় রাখেন তাহলে খুব ভালো হয়ে থাকে। আর তাছাড়া গাছে কোনো রকম কোনো সমস্যা নেই, সানলাইট শীতের দিন হোক গরমের দিন হোক সারা বছর ভালো থাকে। আর ফিলোডেন্ড্রনে এমন একটা গুণ রয়েছে যেটা সারা বছর খুব সুন্দরভাবে সার্ভাইভ করে, এর কোনো রকম কোনো সমস্যা, শীত গ্রীষ্ম বর্ষা, শীত ঘুম গরমের ঘুম ওরকম কোনো ব্যাপার নেই, বেশ বিন্দাস থাকে।
ফার্টিলাইজার আমরা জানি যে গাছ লাগিয়ে দেওয়ার পর ফার্টিলাইজার অবশ্যই প্রয়োগ করতে হয়, কিন্তু বারবার ফার্টিলাইজার প্রয়োগ করা একজন বাগানি পক্ষে অসম্ভব ব্যাপার। এরকমভাবে বারবার ফার্টিলাইজার না প্রয়োগ করে আপনি এই সমস্ত গাছগুলিতে একটা শিডিউল করে নেবেন যে মাসে একবার করে ফার্টিলাইজার প্রয়োগ করবো। সেরকম মাসে ফার্টিলাইজার গাছের গোড়ায় একবার করে প্রয়োগ করতে পারেন। হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল এই সমস্ত কিছুকে মিশিয়ে 1 চামচ করে প্রয়োগ করতে পারেন। ঘেঁস হোক, তারপরে আপনার মাটির মিডিয়া হোক, যে কোনো হতে একই রকমভাবে প্রয়োগ করতে পারেন। যদি 4 থেকে 6 ইঞ্চি মাপের টব হয় 1 চামচ করে, আর যদি তার থেকে বড় হয় 2 থেকে 3 চামচ করে আপনি ব্যবহার করতে পারবেন। সার যখন ব্যবহার করবেন আগে গোড়ায় সার ছিটিয়ে দেবেন, তারপর নিড়ানি দিয়ে নেবেন এবং তারপরে প্রয়োজন পড়লে জল দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে রাসায়নিক খাবার এনপিকে 20-20-20 লিকুইড সয়েলেবল, সেটা সবসময় যেন পাতায় আমরা স্প্রে করি। এটা আপনি অন্তত 15 দিনে একবার করে স্প্রে করতে পারেন, তাহলে গাছের গ্লেজিটা ভালো থাকে, গাছের পাতা যেমন খাবারও পায় তার সঙ্গে সে পাতার ধুলোবালিও পরিষ্কার থাকে এবং গাছ অনেক বেশি ভালো থাকে। এটা আপনি করতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা কিন্তু হবে না এবং এটা কিন্তু বেস্ট একটা ভালো। আর তারপরে যে বিষয়টা থাকে আর একটা জিনিস, সেটা আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে রোগ। দেখুন এই গাছে সাধারণত রোগ পোকামাকড় হয় না, বিশেষ করে পোকার আক্রমণ কোনো কিছুই ঘটে না। রোগের যেটা হয় সেটা ফাঙ্গাল আক্রমণ ঘটে, সেটা বর্ষাকালে হয়, গোড়া পচার সমস্যা দেখাতে যদি জল জমে। তাছাড়া এই গাছে কোনো রকম কোনো সমস্যা নাই। গাছের সর্বোচ্চ গ্রোথ হবে মার্চ মাস থেকে একদম অক্টোবর মাস পর্যন্ত, এই টাইমটাতে গাছের সর্বোচ্চ গ্রোথ হয়। আর সেই সময় গাছের পরিচর্যাটা ঠিকঠাক করে করলে গাছ কিন্তু বাড়বে। বাড়তি খাবার বারবার করে খাবার প্রয়োগ করলে গাছ বাড়বে এমনটা নয়। খাবার যেমন প্রয়োগ করতে হবে, পরিবেশটাও ঠিকঠাক রাখতে হবে। সব কিছু যদি ঠিকঠাক থাকে তবে একটা গাছ সাকসেসফুলি ভালো হয়ে উঠবে। তো এই গাছও ঠিক তাই, এর কোনো আলাদা তেমন কোনো কিছু নেই। গাছের কালার, গাছের পাতা, গাছের গঠন খুব সুন্দর হয়ে থাকে। তো প্রত্যেকে এই গাছটি করতে পারেন। গাছটি দেখতে ছোট হলেও কিন্তু গাছটি দেখার একটা আকর্ষণীয় রয়েছে, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে থাকে। তো এই সমস্ত গাছগুলি চারা তৈরি করা যায়, এই সাইড থেকে ব্রাঞ্চ বের হয়, সেখান থেকেও চারা তৈরি করা যায়। আর সাধারণত এগুলি আমরা টিস্যু কালচারের চারাই ক্রয় করে থাকি, বীজের থেকে চারা হয়ে থাকে, সেগুলি আমরা নিয়ে থাকি। তো এই ছোট ছোট কাজগুলি আপনি তাড়াতাড়ি করে ফেলুন আপনার গাছকে যদি বাড়িয়ে তুলতে চান। আর তেমন খুব একটা বেশি প্রয়োজন পড়বে না। তো তারপরে যদি কারো গাছ না বাড়ে বা কোনো সমস্যা হয়ে থাকে, কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।